কাঠগোলাপের আসক্তি পর্ব সংখ্যা 4। লেখনীতে ঈশ্বর তন্নি। মধুবাবু গুনে গুনে 4টা থাপ্পড় মার ওনার গালে। মেহেরিমার কথার কর্ণগোচর হতেই সাথে সাথে মাধবীর কান্না থেমে যায়। ও চোখ বড় বড় করে মেহেরিমার দিকে তাকায়। মাধবী কোনো হেলদোল হলো না দেখে। পলাশ কিছুই বুঝে ওঠার আগেই মেহেরিমা গুনে গুনে 4টা থাপ্পড় মেরে দেয় ওর গালে। থাপ্পড়ের শব্দে দোকানের সবাই হতভম্ব হয়ে মেহেরিমাদের দিকে তাকায়। পলাশ ক্যারাম খেলছিল নিজের টিমের পোলাপানদের সাথে। কয়েক সেকেন্ড ব্যবধানে নিজের সাথে কি ঘটে গেছে সেটা বুঝতে পেরেই দাঁত কিরমির করে আগুন চোখে মেহেরিমার দিকে তাকায় পলাশ। মাগিরজি, তোর এত বড় সাহস! তোর তো আজ! কথা বললেই মেহেরিমা ডান হাতে বাঁকিয়ে শক্ত করে ধরে। মেহেরিমা ব্যথায় কুকিয়ে ওঠে। নে, এবার দেখা তোর তেজ। আমিও আজ দেখব চেয়ারম্যানের মেয়ের এত তেজ কোথা থেকে আসে। তোর তেজ কি শুধু মাটিই নাকি খাটেও? কথাটা বলার সাথে সাথেই পলাশের ডান গালে শব্দ তুলে আরও একটা থাপ্পড় পড়ে। অবনী শেখ রাগে রীতিমতো কাঁপছে। মাত্রই উনি এখানে এসে পৌঁছেছে। উনি চিৎকার করে বললেন, জানোয়ার, তোর সাহস কি করে হয় আমার মেহেরিমাকে নিয়ে এত বাজে মন্তব্য করার? জাস্ট ওয়েট অ্যান্ড সি। তোর অ্যাগেনস্টে এখনই আমি লিগ্যাল অ্যাকশন নিব। পলাশের কথাটা শুনতেই রাগে ক্ষোভে দুঃখে মেহেরিমার চোখ বেয়ে পানি পড়তে থাকে। অবনী শেখ এক ঝটকা মেরে পলাশের হাত থেকে মেহেরিমার হাত ছাড়িয়ে নেন। যেখানে জানোয়ারটা ধরেছে একদম রক্ত জমাট করে কালো হয়ে গেছে। তৎক্ষণে ঘটনাস্থলে শখানেক মানুষের ভিড়। ইতিমধ্যে সবাই ঘটনার মূল কাহিনী জেনে নিজেদের মাঝে আলোচনায় ব্যস্ত হয়ে পড়েছে। কেউ কেউ তো মেহেরিমার মুখের উপর বাজে বাজে কথা বলছে, আবার কেউ কেউ জলিল শেখের ক্ষমতার ভয়ে চুপ করে আছে। তবে মজা কম বেশি সবাই নিচ্ছে। মাধবী কেঁদেই চলেছে। মেহেরিমা পাথর বনে হয়ে গেল একদম। নীলাক্ষী, তোকে কোনো পশুর সামান্য কথার আঘাতে ভেঙে পড়ার মতো গড়ে তুলিনি আমি। যেখান থেকে আঘাত পাবি সেখানেই ফিরতি আঘাত করার মতো মনোবল থাকতে হবে। মনে রাখবি, ওরা মানুষ জাতি। তোর কষ্টের কথা শুনবে, সান্ত্বনা দেবে, আবার এরাই তোর কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। সুযোগ পেলে নিজেরা তোর কষ্টের আরও 4 গুণ বাড়িয়ে দেবে। অবনী শেখের কথাগুলো বলে মেহেরিমাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দেন। মেহেরিমা মায়ের কথায় নিজের কঠিন সত্তায় ফিরে আসে। তৎক্ষণাৎ নিজেকে সামলিয়ে চঞ্চল হাতের চোখে পানি মুছে ফেলে। অবনী শেখের 2 মেয়ে নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে পা ফেলতেই পলাশ পথ আটকায়। পলাশ আবারও বিশ্রী কিছু বলতে যাবে, তার আগেই ওর দৃষ্টি যায় ভিড়ের মাঝে থাকা কালো মণি একটা তীক্ষ্ণ চোখের দিকে। সেই তীক্ষ্ণ চোখের ভাষা বুঝতে পেরেই পলাশের চেহারাটা ফ্যাকাশে হয়ে যায়। পলাশ সাথে সাথেই মেহেরিমার পাঁজরা জড়িয়ে ধরে। আমার ভুল হয়ে গেছে আপু, আমাকে ক্ষমা করে দেন। আর এরকম ভুল কখনো হবে না। চাইলে আপনি আমাকে আরও 100টা থাপ্পড় মারতে পারেন, তবুও আমাকে ক্ষমা করে দেন। থরথর করে কাঁপতে কাঁপতে কথাগুলো বলে পলাশ। সেকেন্ডের ব্যবধানে পলাশের এমন পরিবর্তনে সবাই হতবাক হয়ে যায়। অবনী শেখ তার ঈগল দৃষ্টি দিয়ে সবাইকে খেয়াল করেন, আর তাতেই ওনার ঠোঁটে শুকনো হাসির রেখা ফুটে ওঠে। মেহেরিমা কিছু না বলেই নিজের পা জোড়া ছাড়িয়ে অবনী শেখ আর মাধবীর সাথে বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরে। বাসায় এসে হাতে অনেকক্ষণ বরফ ধরে জায়গাটা একটু স্বাভাবিক হতেই অবনী শেখ ওখানে মলম লাগিয়ে দেন। মেহেরিমা দীর্ঘ 3 ঘন্টা সময় নিয়ে গোসল কমপ্লিট করেছে, তবুও নিজের মনের মাঝে তুমুল অশান্তি অনুভব হচ্ছে। মেহেরিমা বারবার মনে হচ্ছে হৃদ ওর নামে এইসব বাজে কথা শুনলে ওকে ভুল বুঝবে না তো। এই হাড়টা কি কেটে ফেলা উচিত? তাহলে কি হৃদ আমাকে আগের মতোই কেয়ার করবে, ভালোবাসবে? হৃদ ভুল বুঝলে নিজেকে একদমই সামলাতে পারবে না মেহেরিমা। হঠাৎ মায়ের ডাকে নিজের ভাবনা থেকে বের হয়ে আসে মেহেরিমা। মায়ের হাতে চায়ের কাপ দেখে মুচকি হাসে ও। রাতে তো তেমন কিছুই খেলি না, চাটা খেয়ে নে। যত সময় নিয়ে গোসল কমপ্লিট করলি, নির্ঘাত গলা বসে যাবে তোর। মেহেরিমা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে চায়ের কাপ হাতে নেয়। এমনিতেই ঠান্ডার ধাঁচ বেশি ওর। হৃদ গ্রামে এসেছে? চাটা কেবলই মুখে দিয়েছে মেহেরিমা। হঠাৎ মায়ের এমন প্রশ্নে ওর কাশি উঠে যায়। আরে সাবধানে খাবি তো। মেহেরিমার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে কথাটা বললেন অবনী শেখ। মেহেরিমা নিজেকে সামলিয়ে
2 মিনিট সময় নিয়ে বলে, আমি তো জানি না মা, ত্রিধাও এমন কিছুই বলেনি আমাকে। অবনীশেখ সন্দেহজনক দৃষ্টিতে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলে, আচ্ছা তাহলে চাটা শেষ করে ঘুমিয়ে পড়। আচ্ছা মা, বাবা কবে আসবে? আগামীকাল সন্ধ্যায়। মা, সমাজ মেয়েদের এত ছোট করে দেখে কেন? দোষ তো ছিল পলাশের। তাহলে সবার খারাপ কথার বলিদার আমি কেন হলাম? মলিন মুখে বলে মেহেরিমা। মেহেরিমার মলিন মুখের দিকে তাকিয়ে অবনীশেখ বলেন, ওদের চিন্তা ভাবনা ওদের মতোই সংকীর্ণ মা। তুই আমার প্রিন্সেস, কেউ খারাপ বললি খারাপ হয়ে যাবি না। তুই কাঠগোলাপের মতো শুভ্র স্নিগ্ধ। তোকে কুলুষিত করার আগেই সেই জঞ্জাল ছেড়ে পরিষ্কার করে দিব আমি। এটা তোর মা অবনীশেখের ওয়াদা। কথাটা বলেই অবনীশেখ রুম থেকে বেরিয়ে যান। মেহেরিমা অবনীশেখের যাওয়ার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে। মেহেরিমা সময় নিয়ে চা শেষ করে, তারপর রুমের দরজা লক করে এসে বিছানায় শুয়ে পড়ে। নিজের ফোনটা হাতে নিয়ে হৃদের ফেসবুক আইডিতে যেয়ে ওর ছবি দেখতে থাকে। এই মানুষটাকে ছাড়া মেহেরিমার একটুও চলবে না। হোক না সে রাগী, তাতে কি, কেয়ারিংও তো কম না। সকাল 7টায় মাধবীর ডাকে ধড়ফড়িয়ে উঠে বসে মেহেরিমা। গতকাল রাতে হৃদের ছবি দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিল মেহেরিমা বুঝতেই পারেনি। গতকালের সব কথাগুলো ভুলে মুচকি হেসে বিছানা ছেড়ে দরজা খুলতেই মাধবীর ভীতু উত্তেজিত মুখটা দেখে মেহেরিমা। কি হয়েছে মাধু আপু, তোমাকে এমন দেখাচ্ছে কেন? মেহু পলাশ ভাইকে আধমৃত অবস্থায় ওদের বাড়ির গেটের সামনে পাওয়া গেছে আজ সকালে। কি? হ্যাঁ, বাম হাতটা নাকি ভারী কিছু দিয়ে আঘাত করে একদম থেতলে দিয়েছে। ডান হাতটার কোনো অংশই নেই, চোখ দুটো উপড়ে ফেলা হয়েছে। আর বুকে নাইফ দিয়ে করা হাজারো আঁচড়ের দাগ। কপালে পেরেক টাইপের কিছু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে লেখা, মাই লিটল সনশাইন। মাথার একতারে থেতলে দেওয়া, মেইন পয়েন্টের আঘাত করা এবং রক্তাক্ত করা। জিহ্বাটাও নেই, দাঁতগুলো ভেঙে দিয়েছে। আমাকে সামিয়া বলল ওরা নাকি নিজের চোখে দেখে এসেছে এমন বীভৎস দেহ। মাধবীর থেকে এমন ভয়ঙ্কর বর্ণনা শুনে মেহেরিমা থরথরিয়ে কেঁপে ওঠে। ওর মনে পড়ে যায় 3 মাস আগের কথা। মেহেরিমা সবে কলেজে অ্যাডমিট হয়েছে তখন। একদিন কলেজ থেকে ফেরার সময় ওকে নিশান নামের একটা ছেলে খুব বাজে ভাষায় টিচ করেছিল। মেহেরিমা প্রতিবাদও করেছিল, কিন্তু বাসায় এসে সেই বাজে কথাগুলো শুনে কানের কাছে বাজতে থাকে। তাই ও নিজেকে সামলাতে না পেরে সেই রাতে খুব কান্না করেছিল। ঠিক এইভাবেই তার পরের দিন ছেলেটাকে অর্ধমৃত অবস্থায় তাদের বাড়ির পাশের নোংরা ডোবাতে পাওয়া যায়। তার গালও খুঁচিয়ে খুঁচিয়ে লেখা ছিল, মাই অ্যানাবেল। সেই ছেলেটা বেঁচে আছে, তবে ওর থেকে মরে যাওয়া বোধহয় বেশি শান্তির। ছেলেটা একদম বিছানাগত, কথা বলতে পারে না, একা একা নড়তে চলতে কিছুই করতে পারে না। ছেলেটা শহরে পড়তো, ড্রাগ নিত, বখাটেদের বকে যাওয়া ছিল, মেয়েদের প্রতি নেশা ছিল। গ্রামের সবাই যেন জানতো ছেলেটার এমন পরিণতিই হবে। মেহেরিমা আর ভাবতে পারছে না। মেহেরিমা কেঁপে উঠে পড়ে যেতে নিলেই অবনীশেখ 2 হাতে আগলে নেন নিজের মেয়েকে। মেহেরিমা কোনো রকম কাঁপা কাঁপা গলায় বলে, পলাশ কোথায় এখন? সেই ভারী ওনাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে সবাই। এতক্ষণে পৌঁছে ট্রিটমেন্টও শুরু হয়ে গেছে বোধহয়। এখন আল্লাহ ভরসা। মাধবীর কথা শুনে মেহেরিমা মনে মনে আলহামদুলিল্লাহ পড়ে। আর যাই হোক, কারো মৃত্যু চাই না মেহেরিমা। নীলাক্ষী ভেঙে পড়লে চলবে না। আল্লাহর উপর ভরসা রাখ, যা হবে ভালোর জন্যই হয়। আর প্রত্যেকটা মানুষকেই তার কৃতকর্মের শাস্তি পেতে হবে, সেটা আজ হোক বা কাল। নিজের মায়ের কথাটা শুনে মেহেরিমা একটু শান্তি পায়, কিন্তু এত নৃশংসতার মাঝে ভালো তো কিছুই চোখে পড়ছে না মেহেরিমার। যদিও পলাশ মানুষটা খুব খারাপ, তাও এতটা কঠিন শাস্তি কে করেছে এমন? আর কেনই বা করেছে? দুটো মানুষকে ভাবে মৃত্যুর দুয়ারে ঠেলে দেওয়ার ব্যক্তি কি একজনই? হঠাৎই গতকাল রাতের কথা মনে পড়ে যায় মেহেরিমার। ও সাথে সাথে নিজের মায়ের দিকে অবাক চোখে তাকায়। অবনীশেখ নিজের দিকে মেহেরিমাকে ভাবে তাকাতে দেখে মুচকি হাসলেন।
মেহেরিমা মায়ের মুচকির হাসির কারণটা ঠিক ধরতে পারল না। তবে মেহেরিমা জানে ওর মা একদম পবিত্র, ঠিক ফুলের মতো। মেহেরিমা হাঁটতে হাঁটতে কলেজে যাচ্ছে আর মনে মনে ভাবছে হৃদ ভাইয়ের সাথে একবার কথা বলা উচিত এই বিষয় নিয়ে। উনি তো এইসবের কিছুই জানেন না। সবটা জানলে উনি নিশ্চয়ই ভালো কোনো সলিউশন দেবেন। কথাটা ভাবতে মেহেরিমা একটু স্বস্তি পায়।